শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব হারানো ভোল্টেজ সম্পর্কে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা অথবা ইন্টারমিডিয়েটে রানিং আছো বা নিউ ফার্স্ট ইয়ার হতে যাচ্ছ, তাদের সবার জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ আমি যে বর্তনীটা সম্পর্কে আলোচনা করব, এটা আমাদের এসএসসি লেভেলেও কাজ আছে, আবার ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু এটার কাজ আছে। ঠিক আছে? এমনকি এডমিশনের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। আচ্ছা, এখানে দেখো একটা বর্তনী দেওয়া আছে। এই বর্তনী থেকে আমাকে বের করতে হবে কি হারানো ভোল্টেজ। আচ্ছা, হারানো ভোল্টেজ নির্ণয় করার আগে আমাদেরকে জানতে হবে যে হারানো ভোল্টেজ জিনিসটা কি। তোমরা দেখো এই বর্তনীর মধ্যে এখানে একটা কোষ যুক্ত করা আছে, তড়িৎ চালক শক্তি বা তড়িৎ কোষ যুক্ত করা আছে, যার ভোল্টেজ দেওয়া আছে কত, 30 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা জানি যে এটা হচ্ছে মাইনাস প্রান্ত আর বড়টা হচ্ছে প্লাস প্রান্ত, এবং তড়িৎ প্রবাহের দিকটা কিন্তু আমরা ধরে নেই মাইনাস থেকে ঠিক প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ আমাদের কারেন্টটা কিন্তু এই দিকে ফ্লো করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা মূলত আলোচনা করতেছি কি হারানো ভোল্টেজ। এখন তোমরা ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের একটা রোধ, এই রোধের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে। যদি আর পরিমাণ রোধের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে এই আর রোধের মধ্যে কার্যকর ভোল্টেজটা কত, আইআর। কারণ আমরা ভি ইজ ইকুয়াল টু কি জানি, আইআর। ওমের সূত্র থেকে জানি ভি ইকুয়াল আইআর, এটা হচ্ছে ভোল্টেজ বের করার নিয়ম। এখন কথা হচ্ছে এই বিভিন্ন রোধগুলোর মধ্যে যতগুলো ভোল্টেজ কাজ করবে, সবগুলো ভোল্টেজ আসবে কোথা থেকে, এই ই ইকুয়াল 30 ভোল্ট থেকে। এখন এখানে যতটুকু ভোল্টেজ দেওয়া আছে পুরো ভোল্টেজটা কিন্তু কাজ করবে না। এর কারণ এই ব্যাটারির মধ্যে যে অভ্যন্তরস্থ অনুপরমাণুগুলো থাকে, এই অনুপরমাণু দ্বারাও তড়িৎ প্রবাহ সামান্য পরিমাণ বাধা প্রাপ্ত হবে, এবং সেই বাধার নাম আছে অভ্যন্তরীণ রোধ। আমরা এই ছোট আরটাকে কি হিসেবে জানি, এটাকে বলা হবে কি অভ্যন্তরীণ রোধ। এটাকে বলা হবে কি অভ্যন্তরীণ রোধ। তাহলে আর পরিমাণ রোধের জন্য কতটুকু ভোল্টেজ কাজ করে, আইআর। তাহলে ছোট আর পরিমাণ ভোল্টেজ রোধের জন্য এইটুকুর জন্য কতটুকু ভোল্টেজ আমাদের কার্যকর, আইআর। তার মানে এই আইআর পরিমাণ ভোল্টেজ আমাদের ব্যাটারির মধ্যেই কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে আমাদের ভোল্টেজ দেওয়া আছে কত, 30। সেখান থেকে কি আমরা আইআর পরিমাণ কম পাবো। এই যে আইআর পরিমাণ আমরা যে কম পাবো, এই কমটাই হচ্ছে আমাদের হারানো ভোল্টেজ। মানে আছে কিন্তু আমরা কাজে লাগাইতে পারবো না, এটাকে বলা হবে আমাদের কি হারানো ভোল্টেজ। তাহলে দেখো আমাদের ছোট আর কিন্তু দেওয়া আছে, তাহলে আমি যদি হারানো ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে, এই আর এর মধ্য দিয়ে বা বর্তনীর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে, এটা কিন্তু আমাদের আগে জানতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমি যদি এই ম্যাথটা এখন সলভ করতে চাই, তাহলে আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। এখন বর্তনীর তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ই বাই আর প্লাস আর, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে দেখো আমাদের এই বর্তনীর মধ্যে ই দেওয়া আছে, ছোট আর অভ্যন্তরীণ রোধ সেটাও দেওয়া আছে, আর কি লাগবে, আর। তাহলে পুরো বর্তনীর মধ্যে কিন্তু অনেকগুলো আমাদের রোধ আছে, সবগুলো রোধ মিলে যেটা তুল্য রোধ হবে সেটা হচ্ছে আমাদের এখানে আর। তাহলে পুরো বর্তনীর কারেন্ট বের করতে হলে আগে কি পুরো বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আগে বর্তনী বর্তনী থেকে কি বের করব, তুল্য রোধ বের করব। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের এই দিক দিয়ে আই পরিমাণ কারেন্ট এসে প্রথমে কোথায় ঢুকলো, আর ওয়ান রোধের ভিতর ঢুকলো। তারপর দেখো যখনই কারেন্টটা ঠিক এই বিন্দুর মধ্যে চলে আসলো, আমি একটা নাম দিলাম এ বিন্দু, বিন্দু না দিলেও হবে, এ বিন্দু একটা নাম দিলাম। এ বিন্দুতে কারেন্ট আসে, দেখো কারেন্টটা যাওয়ার জন্য তিনটা রাস্তা পাচ্ছে। কয়টা রাস্তা পাচ্ছে, তিনটা। তাহলে কারেন্টটা তিন রাস্তায় ভাগ হয়ে যাবে। আমরা জানি কারেন্ট যেদিকে যেদিকে ভাগ হয়ে যাবে সেই রাস্তাগুলো ধরে নিতে হবে আমাদের সমান্তরাল। তাহলে কারেন্ট কয় দিকে ভাগ হয়ে গেল, তিন দিকে, এক, দুই, তিন। তাহলে এই তিনটা রাস্তাকে আমাদের ধরতে হবে সমান্তরাল। তাহলে সমান্তরালে গেলে কি সমান্তরালের সূত্র ইউজ করতে হবে। আমরা জানি অনেকগুলো রোধ যদি সমান্তরালে থাকে তাদের তুল্য রোধকে প্রকাশ করি আরপি দ্বারা, আর ওয়ান বাই আরপি ইজ ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এভাবে যতগুলো থাকবে আমাদের চলতেই থাকবে। আচ্ছা,
এখন দেখো এই যে এই রাস্তা দিয়ে যে কারেন্টটা আসলো সেটা কিন্তু ঠিক এই জায়গার মধ্যে চলে আসলো। আমি এটা ধরে নিলাম বি বিন্দু, বিন্দু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে দেখো যে কারেন্টটা এই দিক দিয়ে আসলো সেটাও কিন্তু এসে আবার বি বিন্দুর মধ্যে মিলে গেল। আবার কিছু কারেন্ট কিন্তু আমাদের এই দিক দিয়ে আসলো, সেটা কিন্তু এসে আবার এখানে আসলো। এখন দেখো প্রথম দুই রাস্তার যে কারেন্টটা আসলো সেটা কিন্তু একত্রিত হয়ে আবার এর ভিতর দিয়ে প্রবেশ করলো। আমাদের এই জায়গাগুলোতে অনেকেরই বুঝতে হয় শ্রেণী এবং সমান্তরাল। ঠিক আছে, আমরা একটু দেখে নেই যে আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা যেটা করব, প্রথমে দেখো R2 এবং R3, R2 এবং R3 কি সমান্তরালে আছে না? এই R2 এবং R3 এই দুইটা মিলে আমি একটা তুলনা ধরবো RP1। আমি আগে RP1টা বের করব। তাহলে দেখি কি লেখা যায়। 1/RP1 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, কার কার নিচ্ছি, R2 এবং কি R3 এর নিচ্ছি না। তাহলে কি হবে 1/R2 প্লাস কি হবে 1/R3। দেখি 1/R2 এর মান কত আছে আমাদের 3 প্লাস R3 মান কত দেয়া আছে 6। তাহলে দেখো 3 এবং 6 লসাগু হবে 6, উপরে হবে 2 যোগ 1 মানে 3/6। মানে আমি কত পাবো এখান থেকে 1/2। অতএব আমাদের RP1 এর মানটা আসবে কত 2 ওহম। তাহলে এই দুইটা থেকে যে RP1টা পাইলাম তার মান হচ্ছে আমাদের 2 ওহম। ঠিক আছে, এখন দেখো এই RP1টা এ থেকে কোথায় আসলো, মানে এ থেকে কোথা পর্যন্ত কার্যকর, এ থেকে বি পর্যন্ত। এখন দেখো এই R2 এবং R3 মিলে যতটুকু কারেন্ট নেবে পুরো এই এদের দুজনের কারেন্ট মানে কি RP1 এর কারেন্ট। তাহলে RP1 এর কারেন্টটা আবার দেখো এখানে এসে আবার কিন্তু R4 এর ভিতর ঢুকে যাবে। আমি একটু আর একবার ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা দেখো আমরা দেখতেইছি R2 এবং R3 এই দুটো কিন্তু সমান্তরাল, কারণ কারেন্ট ভাগ হয়ে এই দুই রাস্তায় চলে আসছে। তাহলে এই কারেন্টটা আসতেছে বি বিন্দুতে, আবার R3 কারেন্টটাও আসতেছে বি বিন্দুতে। দুইটা একত্রিত হয়ে আবার কার ভিতর ঢুকে যাচ্ছে R4 এ ঢুকে যাচ্ছে। তার মানে এই যে এইটা তো আমাদের RP1 দুইটা মিলে এই RP1 এর কারেন্ট এবং R4 এর কারেন্টটা কিন্তু একই কারেন্ট। তার মানে RP1 এবং R4 কিভাবে আছে শ্রেণীতে। আমি এখন এই দুইটা মানে কি আমার, তাহলে RP1 এবং R4, তাহলে RP1 এবং R4 কিভাবে আছে শ্রেণীতে। আমি এই শ্রেণীতে তুলনাটা ধরবো RS1। তাহলে দেখো আমি যেটা এখন, আচ্ছা আমি একটু তাহলে এটা মিশিয়ে নিচ্ছি। আহ, তাহলে আমি যদি এখন RS1 বের করি, তাহলে RS1 মানে কার কার তুল্য রোধ, এই যে RP1 এবং কি R4। তাহলে আমি লিখবো কি এখানে RP1 প্লাস R4। দেখো আমাদের RP1 এর মানটা কত ছিল, RP1 এর মান আমরা 2 পাইছিলাম, প্লাস R4 কত আছে আমাদের আবারও 2। তাহলে আমাদের কত হচ্ছে 4 ওহম। এই 4 ওহমটা আমাদের কোনটা কোনটা মিলে পাইলাম একটু দেখো তোমরা আবারও। এই 4 কোনটা কোনটা মিলে, এইটা এইটা এবং এইটা, এই তিনটা মিলে পাইছি আমি কত 4। এখন কথা হচ্ছে এই তিনটা মিলে আমরা পাইছি RS1, এবং এই তিনটার কারেন্ট যা সেটা কিন্তু একটা অংশ, এবং এই R4 এ কিন্তু আর একটা অংশ। তাহলে দেখো তো আমরা কিন্তু এই দুই রাস্তার হিসাবটা অলরেডি করে ফেলছি। এই দুই রাস্তা এবং এইটা মিলে যা আছে আর এই R4টা যা আছে আমাদের এটা কিন্তু আবার সমান্তরাল। ঠিক আছে, তাহলে দেখো এই দিকের কারেন্ট আর এই দিকের কারেন্ট একখানে হয়ে কি আবারও আসতেছে না। তার মানে এই দিকের রোধ এবং এই দিকের রোধ আবারও কি সমান্তরাল। তাহলে আমাদের এই দিকের রোধ পুরোপুরি কত পাইছি আমি RS1, আর এটা কত R4। তাহলে R4 এবং RS1 মিলে আমি ধরে নিলাম এই জায়গায় আমার শুরু হয়ে গেল RP2। আমি আরেকবার বলি R4 এবং এই যে RS1 সব মিলে এইদিকে যা পাইলাম এইটা এবং এইটা আবারও কিন্তু কি সমান্তরাল। এই সমান্তরালের তুলরোধ আমি আবারও ধরছি কি RP2। তাহলে আমি লিখতে পারবো 1/RP2 সমান কার কার নিচ্ছি R4। তাহলে 1/R4 প্লাস 1 কি নিতে হবে আমাকে RS1। তাহলে দেখি 1/R4 কত আছে আমাদের 4 প্লাস 1/RS1 ও কত পাইছি 4। তাহলে নিচে হবে 4, উপরে হবে 1 1 2। তার মানে এইটা হবে আমাদের হাফ। তাহলে দেখো আমাদের RP2 কত হয়, RP2 কিন্তু আমাদের 2 ওহম হয়। আচ্ছা, তাহলে দেখো এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি এভাবে যে আমাদের পুরো এই জায়গাটার মধ্যে
আমাদের কতটুকু রোধ কাজ করতেছে, 2 ওহম কাজ করতেছে, যাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা দেখো, RP2 দ্বারা। এখন কথা হচ্ছে এই পুরো জায়গার মধ্যে যতটুকু রোধ কাজ করতেছে এই রোধটা কিন্তু আবার R1 এর সাথে কিভাবে আছে, শ্রেণীতে আছে। কারণ R1 এর ভিতর দিয়ে যতটুকু কারেন্ট ঢুকলো পুরোটা কিন্তু এটার ভিতর দিয়ে ঢুকলো। তাহলে R1 এবং আমাদের এই যে RP2 কিভাবে আছে, শ্রেণীতে। তাহলে আমি যদি এখন বর্তনীর তুল্য রোধটা বের করতে চাই, কি বের করতে চাই, বর্তনীর তুল্য রোধ, তাহলে বর্তনীর তুল্য রোধ আমি ধরে নিলাম আর, অথবা RS নিতে পারি, RS ও নিতে পারি, যেহেতু শ্রেণীতে হিসাব করতেছি। তাহলে সেটা কি কি নিতে হবে, আমাকে R1 নিতে হবে, প্লাস এই পুরোটা মিলে কি পাইছিলাম আমি, RP2 পাইছিলাম। তাহলে দেখো R1 এর মান কত, 3.5, প্লাস RP2 কত পাইছি আমি, একটু আগে 2 পাইছি, তাহলে কত হচ্ছে আমাদের 5.5 ওহম। তাহলে বর্তনীটার তুল্য রোধ আমি কতটুকু পাইলাম, 5.5 ওহম। এটা অভ্যন্তরীণ রোধ বাদে, ঠিক আছে। এখন যদি আমি পুরো বর্তনীর কারেন্ট বা তড়িৎ প্রবাহ আই বের করতে চাই, আই ইকুয়াল জানি কি ই বাই আর প্লাস আর, যদি অভ্যন্তরীণ রোধ থাকে ছোট আরটা যোগ করে দিতে হয়। এখন বর্তনীর তুলরোধ হচ্ছে আমি প্রকাশ করছি কি দ্বারা, আর এস দ্বারা, আর এস লিখলাম। এখন দেখো আমার ই কত আছে, ই দেওয়া আছে পুরোপুরি কত 30, আর এস এর মান কত আছে 5.5 প্লাস ছোট আর কত 0.5, তাহলে উপরে হবে আমাদের 30, নিচে হবে 6, তাহলে পুরো বর্তনীর কারেন্ট আমি কত পেলাম, 5 এম্পিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পুরো বর্তনীটার তড়িৎ প্রবাহ তাহলে আমি কতটুকু পাইলাম, কতটুকু পাইলাম 5 এম্পিয়ার, ঠিক আছে। এখন আমার তো তড়িৎ প্রবাহ বের করতে বলেনি। এখন দেখো যদি এই বর্তনী থেকে তুল্যরোধ বের করতে বলতো, আশা করি তোমরা বের করতে পারবা। যদি বলে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, তাহলে তো এই পর্যন্ত এটা করতে হবে, তাহলে পারবা। এখন যদি আমাদের বলে যে বর্তনীটার হারানো ভোল্টেজ নির্ণয় করো, তাহলে হারানো ভোল্টেজ আই ইজ ইকুয়াল টু, আমরা ও সরি এটা না, হারানো ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু, আমরা এটাকে ভিএল দিয়েও প্রকাশ করতে পারি, যে লস্ট ভোল্টেজ মানে হারানো ভোল্টেজ। তাহলে হারানো ভোল্টেজ কি লেখা যাবে, আই ছোট আর, আই এর মান কত পাইছি আমরা একটু আগে 5 গুণন ছোট আর কত 0.5, তাহলে আমাদের কত লেখা যাবে 2.5 ভোল্ট। তাহলে আমাদের হারানো ভোল্টেজ কত এখানে 2.5 ভোল্টেজ। এখন কথা হচ্ছে যদি আমাদের এভাবে বলে হারানো ভোল্টেজ বের করতে বলে তাহলে তো এইটা। এখন যদি বলা হয় বর্তনীর কার্যকর ভোল্টেজ কত, কি ভোল্টেজ কত, কার্যকর ভোল্টেজ কত, তাহলে কার্যকর ভোল্টেজ মানে কি, পুরো বর্তনীর মধ্যে ভোল্টেজ দেওয়া আছে কত, ই ই পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে হারাইছি কত ভিএল পরিমাণ। তাহলে পুরো বর্তনীর ভোল্টেজ থেকে হারানো ভোল্টেজটা বাদ দিলে আমরা কি কার্যকর ভোল্টেজ পাবো। তাহলে পুরো ভোল্টেজ কত দেওয়া আছে 30, আর সেখান থেকে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কত 2.5, তাহলে থাকে কত 27.5, তাহলে এইটা হবে আমাদের কার্যকর ভোল্টেজ। কার্যকর ভোল্টেজ এখনো পরীক্ষায় কখনো ওভাবে আসে নাই, যদি আসে তাহলে তোমরা হারানো ভোল্টেজটা বের করবা, আর মূল ভোল্টেজ থেকে হারানো ভোল্টেজটা বাদ দিলে কার্যকর ভোল্টেজটা পাবা। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।